প্রতিটি বাঙালি বাড়ির রীতি বাড়ির ছোটদের নাচ বা গান শেখাতেই হবে। কিন্তু ভাবুন তো, সেই ছোটবেলার শখটাই একদিন যদি হয়ে ওঠে জীবনের পেশা। খানিকটা এমনভাবেই শুরু হয়েছিল তোড়াদের পথ চলা। তোড়াদে ভারতনাট্যম আর মণিপুরী নৃত্যের এক উজ্জ্বল মুখ। 5 বছর বয়স থেকেই নাচ তার জীবনের সঙ্গী। স্কুল পড়াশুনো সবকিছুর ফাঁকে নাচ ছিল একরকম তার ধ্যান জ্ঞান। ছোটবেলা থেকেই জেনেছি যে পড়াশোনাটা করতে হবে, তাই করেছি। কিন্তু ভালোবাসা পুরোপুরি নাচেই ছিল। মানে গিরিজা আন্টির কাছেই আমার সবটা শেখা। কিন্তু তারপরে যখন উঁচু ক্লাসে উঠলাম, কালাবা দিদি যখন আমাদের ক্লাস নেওয়া শুরু করলেন, উনি এত একটা ভালো মানুষ। ওনার বাড়িতে আমি রাত্রি 12টা, 12:30, 1টা অবধিও উনি আমাকে পরীক্ষার আগে ক্লাস করিয়েছেন। টিচার হয়ে, আমার গুরু হয়ে উনি আমাকে নিজে ঘুঙুর পরিয়ে দিয়েছেন। তো সেটা তো আমি আমার লাইফে কখনো ভুলবো না। আমি 2010 সালে থালিগার্ল হয়েছিলাম। তারপরও আরো পরপর 3 বছর আমরা ওখানে যুক্ত ছিলাম। নাচ আমাকে এত কিছু দিয়েছে, আমি এতটাই পেয়েছি যে আমার কারো কাছে কোনোদিন হাত পাতার প্রয়োজন হয়নি। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একজন অসাধারণ ডান্সার তোড়াদি। শুধু ডান্সার বললে কিন্তু ভুল হবে, ম্যাম কিন্তু তোড়া ডান্স একাডেমির ফাউন্ডারও। ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার ম্যাম, আমরা জানি যে ডান্সকেই কিন্তু আপনি আপনার স্বপ্ন, আপনার পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে আমি একটু আপনার ছোটবেলায় নিয়ে জানতে চাইবো যে ছোটবেলায় আপনি কেমন ছিলেন, পড়াশোনা নাকি ডান্স, কোনটা আপনার বেশি পছন্দ ছিল? পছন্দ একদম ছোট থেকেই ডান্স। আমি ডান্স স্কুলেও ভর্তি হয়েছি, আমি স্কুলে ভর্তি হওয়ার আগে। তো ছোটোর থেকেই ভীষণ ডান্স করতাম, বাড়িতে সেজে গুজে ডান্স করতাম। আর আমার মা যিনি ছিলেন, তো ভীষণ ডান্স ভালোবাসতেন। এই জন্য খুব ছোট বয়সে, 2.5 বছর বয়সে আমার ডান্স আর কি আমার শেখা শুরু। তো আমি মফস্বল, আমি হিন্দ মোটরের মেয়ে। তো ওখানে আমাদের গীতবীতি বলে একটা স্কুল ছিল, সেখানে আমার ফার্স্ট হাতে খড়ি। কত্থক ওখানে কয়েক বছর শিখেছিলাম। তারপরে মার মনে হলো যে এবার একটু আমরা, যখন মা বুঝলেন যে এবার আমি নাচটাকে শুধু খেলার ছলে না, ভালোবাসতে শুরু করেছি, তখন মা আমাকে কালামণ্ডলমে ভর্তি করালেন। ফার্স্টে আমরা মমতা শঙ্করী স্কুলে গেছিলাম, কিন্তু ওখানে গ্রুপ ডান্স দেখে মা বললেন, না, আমি গ্রুপ ডান্স আমি চাইছি না, তুমি যাতে সোলো করতে পারো কিছু। তাই আমি থাঙ্কমণিকুটি ওখানে আমি এলাম 92 সালে। ওখান থেকে আমার জার্নি শুরু। তারপরে নাচটা শিখতে শুরু করলাম, ভালোবাসতে শুরু করলাম। এবার কালামণ্ডলম, আমাদের যেটা ইনস্টিটিউট, সেটা তো একটা বিশাল সাগর। যখন ওখানে এসে পৌঁছলাম, তখন বুঝলাম যে এখান থেকে অনেক কিছু শেখার বা পাওয়ার, তখন আসল নাচ জিনিসটা বুঝতে শিখলাম। তো প্রথম দেখছিলাম যে একটু ভুলে ভুলে যাচ্ছিলাম, কারণ কত্থক থেকে আবার ভরতনাট্যম এসেছি। যদিও খুব ছোট বয়স ছিল, কত্থকে খুব বেশি দিন হয়নি। তারপর একটু ভুলে ভুলে যাচ্ছি। তখন আমার মা বললেন যে তুমি কয়েকজনকে শেখাও, 1 2 বাচ্চাকে তুমি শেখাও, কাউকে কিছু শেখালে সেটা মনে থাকে। তো ক্লাস 10 তখন আমার শেখানো শুরু। তো সেই স্টুডেন্টরা এখনো আমার কাছে আছে। তারা তখন 1, আমি তখন ক্লাস 10। আমাদের 27 বছরের জার্নি, এখনো তারা আছে, তাদেরও মেয়েরা আছে আমার একাডেমিতে। এইভাবে ছোটোর থেকে ধীরে 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 একটা স্কুল থেকে আমার 2, 3টে, এখন আমার 3টে স্কুল। তো রিসেন্টলি পুজোর পর আমার আরেকটা স্কুল আমাদের নিউ টাউনে শুরু হবে, সেটার সব চলছে। বলা যেতে পারে এক প্রকার পড়াশোনার হাতেখড়ি হওয়ার আগে কিন্তু নাচের হাতেখড়িটা আপনার হয়ে গেছিল। পড়াশোনা করেছি, মাস্টার্স তো করেছি, কিন্তু পড়াশোনাটা খুব ভালোবাসতাম না। বাড়ির থেকে পড়াশোনা করতে হবে, এটা তো খুব সব বাড়ি থেকেই থাকে। তো ছোটবেলা থেকেই জেনেছি যে পড়াশোনাটা করতে হবে, তাই করেছি। কিন্তু ভালোবাসা পুরোপুরি নাচেই ছিল। নাচের স্কুল করবো, এটা স্বপ্ন ছিল। অনেক স্টুডেন্ট হবে, তারাও আমার নাচের স্কুলে নাচ শেখাবে। আমি আন্টিকে যেরকম দেখেছি, আন্টিদের দেখেই তো ছোটদের বড় হওয়া। তো আন্টিকে যেরকম দেখেছি, তো তখন থেকেই মনে ধীরে 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 এটা ছিল যে ডান্স স্কুল আমি করবই, এবং আমার স্টুডেন্টরাও যাতে আমার সাথে সাথে এগিয়ে যায় সেটা আমি করবই। কিন্তু খুব তাড়াতাড়ি 12-এর পরেই আমার মা মারা যান। যিনি আমার সবকিছু ছিলেন, তিনি মারা যান। তো সেই টাইমটা একটু ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম
মানে জানি না এগোতে পারবো কিনা। তবে আমার মা খুব সাহসী ছিলেন, মানে আমাকে প্রচণ্ড সাপোর্ট করতেন যে কোনো কাজে। তো মা বলতেন কখনো থেমে থাকবে না, হোক না হোক থেমে থাকবে না। আর আমাদের সময়, সেই সময় হিন্দমোটর থেকে কলকাতায় এসে নাচ শেখা, এটা চারপাশ বা আত্মীয় স্বজন তাদের কাছে এটা একটু অন্যরকম ছিল। মানে মেয়ে পড়াশুনো করবে না, অত দূরে নাচ শিখতে যাবে, এটা সবার পছন্দ ছিল না। তো নানান লোকে নানান কথা বলতো, কিন্তু মা বলতো তোমার লক্ষ্য যেখানে তুমি সেখানেই তুমি স্থির করে থাকবে। তোমার যদি মনে হয় তুমি এটা করবে তাহলে তুমি এটাই করবে, তাতে লোকে তোমাকে যত যাই বলুক না কেন। তো সেইভাবেই আমি মা চলে যাওয়ার পরে ওটাই আমার মনে হতো। তো সেই জন্য আমি কখনো থামিনি, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে আমি থামিনি। আর তার পেছনে তো আমার কি বলবো আমার স্টুডেন্টের মায়েরা, কিছু কিছু স্টুডেন্ট যেমন কোহেলি, স্রষ্টা, এদের নাম না বললে আমার হবেই না। যাদবপুরে আমার যারা আছে, দীপস্মিতা, ঈশিকা, আরও আছে, নাম তো এতজনের আমি বলতে পারবো না। মন আমার সবাই খুব প্রিয়। তো আমি মায়েদের কাছ থেকেও ভীষণভাবে সাপোর্ট পেয়েছি। একা শুরু করেছিলেন জার্নিটা, তবে এখন কিন্তু একটা বিরাট বড় পরিবার হ্যাঁ, তৈরি হয়ে পরিবার, গেছে। আমার পরিবারই বলা যেতে পারে। মানে ওরা আমার পরিবারের বাইরে নয়, আমাদের একসাথে ঠাকুর দেখা, একসাথে ঘোরাফেরা, সবকিছু আমার ওদেরকে ঘিরে, ওদেরকে নিয়ে। তো মায়েরাও ভীষণভাবে মানে আমাকে সাপোর্ট করেছে। মায়েদের মেয়েদের সাপোর্ট ছাড়া তো এতটা একা একা চলা সম্ভব হতো না। তো সেই জন্য খুব একটা আমাকে স্ট্রাগলটা আমি বুঝতে পারিনি ওদের জন্য। ওরা আমাকে এমনভাবে ঘিরে রেখেছে, কোনো প্রোগ্রাম হলে ওরাই আমাকে সবকিছু একদম রেডি করে দিয়েছে, আন্টি তোমার কোনো চিন্তা নেই। আর এখন তো এডিটিং ফেডিটিং যা কিছু সবকিছু আমার মেয়েরাই, মানে সবকিছুই ওরা। আচ্ছা, আপনি বললেন যে শুরুতে হিন্দমোটরে একটা ছোট্ট ডান্স একাডেমি দিয়ে শুরু করেছিলেন এবং এখন কলকাতার বুকে দাঁড়িয়ে 3টে তোরা ডান্স একাডেমির ব্রাঞ্চেস রয়েছে এবং খুব শিগগিরই একটা ব্রাঞ্চ খুলতেও চলেছে। তো আমরা দর্শকদের জন্য একটু জানতে চাইবো যে তোরা ডান্স একাডেমির ব্রাঞ্চেস কোথায় কোথায় রয়েছে? আমার তো ফার্স্ট হিন্দমোটরে, তারপর আমার খিদিরপুরে, তারপর যাদবপুরে, এখন আমার নিউ টাউনে নতুন শুরু হবে। মাত্র 15 বছর বয়সে তোরা করে তোলেন তার নিজের একাডেমি, তোরা ডান্স একাডেমি। সেই ছোট্ট উদ্যোগটির আজ 3টি শাখা, 300রও বেশি ছাত্রছাত্রীকে নাচের প্রশিক্ষণ দিচ্ছেন এবং শুধু তাই নয়, 40টিরও বেশি পরিবার আজ এই একাডেমির সঙ্গে যুক্ত। এই একাডেমি সেই সকল পরিবারের জীবিকা উপার্জনের পথ করে দিয়েছে। নমস্কার, আমি ঈশিকা দে। আমি প্রায় 16 বছর ধরে যুক্ত, একদম ছোটবেলা থেকেই আন্টির হাতেই তৈরি এখনো পর্যন্ত। এখন আমি 7th ইয়ারে রানিং স্টুডেন্ট। তো সব কিছুটা টোটালটাই আন্টির হাতেই তৈরি, সব কিছু দিক থেকে, সেটা ভরতনাট্যম হোক, প্লাস নাচ শেখানো হোক, আর প্লাস প্রোগ্রাম করা হোক। আন্টির কাছে সেখানে প্রচুর এক্সপোজার আছে। লাইক আমরা যে কোনো প্রোগ্রামের জন্য বা যে কোনো জায়গায় চান্সের জন্য, তো সেখানে সবসময় আন্টির একটা সাপোর্ট, প্লাস আন্টি আমাদেরকে শেখানোর একটা খুব বড় সুযোগ করে দিয়েছে। আন্টির স্কুলে, বাইরে স্কুলে, এগুলো আন্টি ছাড়া পসিবলই ছিল না, এগুলো আন্টির জন্যই হয়েছে। একটা সময় তোরা ডান্স একাডেমি তুমি জয়েন করেছিলে নাচ শেখার জন্য, এবং সেই একাডেমিতে থাকতে থাকতে আজ তুমি নাচ শেখাচ্ছ, কেমন লাগে? এখন তো মানে খুবই আলাদাই একটা ফিলিংস। প্রথমে শিখেছি এত বছর, এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি। এখন বুঝতে পারি যে আন্টির কতটা কষ্ট হয়েছে আমাদেরকে হ্যান্ডেল করতে। তখন আমরাও এখন ধীরে ধীরে শেখানোর চেষ্টা করছি। তবে শুরু থেকে শেষ অবধি আন্টি সবসময় থাকে, হাতে ধরে শেখানো, কিভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে, কিভাবে করতে হবে, একটা ক্লাস অ্যারেঞ্জ করতে হবে। তো ওই আন্টির সাপোর্ট পেয়ে আমরা মোটামুটি করে নিচ্ছি এখন অবধি। নমস্কার, আমি দীপস্মিতা চক্রবর্তী। আমি সেই ছোট থেকে আন্টির কাছে হাতে করি আমার নাচের। আমার প্রায় 16 বছর হয়ে গেছে আন্টির কাছে নাচ শিখছি। আর যা অমৃত সম্ভার আছে আন্টির কাছে, যা পাচ্ছি আন্টির কাছ থেকে, তো আমি কখনোই আন্টিকে আর ছাড়বো না, মানে আমি আন্টির কাছেই শিখবো। প্লাস এত এক্সপোজার আন্টির কাছে নাচ শিখে, এই যে আন্টি নিজেও নাচ ক্লাস করান, প্লাস আমাদেরকেও সুযোগ করে দিয়েছে মানে বাচ্চাদের নাচ শেখানোর জন্য, বাচ্চাদেরকে হ্যান্ডেল করা। মানে সত্যি বুঝতে পারি যে আন্টির উপর মানে কী লেভেলে মানে প্রেশার চলতো যে আমাদেরকে হ্যান্ডেল করতো, বাট বুঝতে পারি এখন। আর তার উপর এই নানান জায়গা অনুষ্ঠান, যেমন অনেক জায়গা অনুষ্ঠান এরকম হয়েছে যে যেখানে রাজ্যপাল, আমাদের যে রাজ্যপাল, সে গেস্ট হিসেবে এসছেন। প্লাস এখানে রিসেন্টলি আমরা সুজাতা সদনেও প্রোগ্রাম করেছি, যেখানে অনেক নামি গুণী আর্টিস্ট যেমন ব্রততী বন্দ্যোপাধ্যায়,
তারপর গায়িকা শুভমিতা দিদি, ওনারা সকলে এসেছিলেন। আর আমরা আগের বছর পুজোর পরে সেই কার্নিভাল, যেটা মানে খুবই লোভনীয় একটা প্রোগ্রাম, সেটা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। তো এত যে এক্সপোজার পাচ্ছি, প্লাস বাচ্চাদের নাচ শেখানো, সেই যে একটা এক্সপিরিয়েন্স, সব কিছু আন্টির জন্য আজ সম্ভব। তো আন্টিকে কখনোই ছাড়তে পারবো না। তোরার নাচের হাতেখড়ি তুই কিংবদন্তি গুরুর কাছে। ভারতনাট্যম শিখেছেন কালামান্ডালাম ডান্স গ্রুপের শ্রীমতী থাঙ্কুমণি কুট্টুর কাছে, আর মণিপুরি শিখেছেন মণিপুরি নাট্যনালয়ার শ্রীমতী কলাবতী দেবীর কাছে। ভারতনাট্যম আমার ক্লাসিক্যালে আমি শেখাই। আমি মাস্টার্স করেছি মণিপুরিতে। আমি রবীন্দ্র ভারতীতে মণিপুরি নিয়েই করেছি, আমাদের কলাবতী দি ওনার কাছে করেছি। তো আসলে উনি আমাকে খুব ভালোবাসতেন। আমি ঢুকেছিলাম ভারতনাট্যমে, এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম, গ্র্যাজুয়েশনটা ভারতনাট্যম নিয়ে করেছিলাম, কিন্তু আমরা ওনাকে মাসি বলে ডাকি। মানে উনি একদম মানে মায়ের মতোই। আমরা ওনাকে কখনো টিচার আমাদের মনে হয়নি। মানে উনি আমাদের মারতেন, ধরতেন, জোর করে ক্লাস করাতেন, আবার ভাত টাত খাইয়ে ইউনিভার্সিটি পাঠাতেন। মানে একদম ওনার কাছে আমরা একদম নিজের সেইভাবেই একদম করেছি। তো উনি তখন বললেন, তুমি তো কালামান্ডালামে ভারতনাট্যম করছো, তো মণিপুরিটা তুমি করো। আমাদের 11-এ মণিপুরিটা ছিল, মানে 3 বছর আমাদের 3টে ক্লাসিক্যাল করতে হতো। তো ভারতনাট্যম মণিপুরি দুটো একদম আলাদা, একদম আলাদা। মানে ভারতনাট্যম একটু স্টিফ অন্যরকম, মণিপুরি একদম অন্যরকম। তো যখন মণিপুরি শিখতে শুরু করলেন তখন কি তার সাথে সাথে ভারতনাট্যমের প্র্যাকটিসটাও কন্টিনিউ রেখেছিলেন? একদমই কন্টিনিউ ছিল। তো দুটো যখন ডান্স ফর্ম এতটাই আলাদা, তো কোনো অসুবিধা হয়নি দুটোকে আলাদা করে প্র্যাকটিস করতে? অসুবিধে হয়নি বলতে, অসুবিধে প্রথমটাই হয়েছে, হয়নি বলবো না। আমাদের কালামান্ডালামে আমাদের কালামান্ডালাম তো অনেক বড়, আন্টি তো পুরো ক্লাস সবার নিতে পারতেন না। তো সব ক্লাসের ক্লাস টিচার ছিলেন। আমার যিনি ছিলেন গিরিজা আন্টি, ওনার ভাগ্নি। মানে গিরিজা আন্টির কাছেই আমার সবটা শেখা, সবটা মানে হাতে খড়ি থেকে সবটাই, মানে ক্লাসিক্যাল আমার ওনার কাছে ভারতনাট্যমটা করা। তো উনি তো ভীষণ ভালো করে শেখাতেন, আর আন্টিও ভীষণ স্ট্রিক্ট ছিলেন। আমাদের সময় আন্টি একদম অন্যরকম, এখন একটু বয়স হয়েছেন, কিন্তু সেই সময় ভীষণ স্ট্রিক্ট ছিলেন। তো ভারতনাট্যমটা শিখেছিলাম। কিন্তু মণিপুরিটা আমাদের যেহেতু কমন ছিল, ভারতনাট্যম মণিপুরি আর আমাদের কথাকলি ছিল, মানে 3টে করে ভাগ ছিল। আচ্ছা, তো সেই জন্য আমাদের প্রথমে শিখতে হয়েছিল। যখন 11-এ শেখা শুরু করি, মণিপুরিটা একদম ইন্টারেস্ট পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যে পারছি না, শরীরে আসছে না। কিন্তু তারপরে যখন উঁচু ক্লাসে উঠলাম, কলাবতী দি যখন আমাদের ক্লাস নেওয়া শুরু করলেন, উনি এত একটা ভালো মানুষ, মানে তারপরে উনি এত ইজিভাবে শেখাতেন। আর উনি মানে যতটা স্টুডেন্টরা করছেন তত বেশি উনি নিজে নেচে নেচে আমাদেরকে দেখাতেন। তো ওনার নাচটা দেখতে দেখতে প্রচণ্ডভাবে তখন মণিপুরি ভালো লাগতে লাগলো। তারপরে উনি ফোর্স করলেন যে মণিপুরিটা যখন এতদিন শিখলে, মাস্টার্সটা ওর ওপরে করো। তো বললাম, এটা তো জানি না, মাস্টার্সটা আমাকে ফার্স্ট ক্লাস পেতে হবে, কিন্তু আমি তো ছোট থেকে এটা করিনি। তো বললো, আমি আছি। তো এমনও দিন হয়েছে ওনার বাড়িতে আমি রাত্রি মানে 12টা, 12:30, 1টা অবধিও উনি আমাকে পরীক্ষার আগে ক্লাস করিয়েছেন। অনেকটাই ভালোবাসা পেয়েছেন আপনি। মানে যেহেতু আমি মণিপুরি স্ট্রিম আমার ছিল না, কিন্তু আমাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে। তো এটা ওনার কাছেও যেমন চ্যালেঞ্জ ছিল, আমার কাছেও তেমন চ্যালেঞ্জ ছিল। উনি আপনার মধ্যে সেই ডেডিকেশনটাও দেখেছিলেন। হ্যাঁ, ডেডিকেশনটা তো ছিলই, কিন্তু সেটার পুরো কৃতিত্ব ওনার। মানে ওনার জন্যই আমি এতটা মানে ডেডিকেশনটা দিতে পেরেছি। তো উনি আমাকে রাত 12টা, 1টা অবধিও ক্লাস করিয়েছেন নিজে বাড়িতে পরীক্ষার আগে। মানে আমি জোর করে, মানে আমি যাব করবো এইভাবে। আর গিরিজা আন্টি তো মানে ছোটোর থেকে একদম সব কিছু, নাচের শুরু থেকে শেষ আন্টি, গিরিজা আন্টি। আপনি ছোটবেলায় নিজের মাকে হারিয়েছেন এবং শুরুতে আপনার মাই আপনার সাপোর্ট সিস্টেম ছিলেন, কিন্তু পরবর্তীকালে আপনার যারা গুরুজি ছিলেন তারা কিন্তু সেই শূন্যস্থানটাকে পূর্ণ করে দিয়েছিলেন। সেটা একদমই, মানে মা তো মাই হয়, মার তো একটা আলাদা জায়গা থাকে, কিন্তু আমি ওই জায়গাটা থেকে, মানে আমার নাচের শেখা বা নাচের সব কিছুতে সেই জায়গাটায় আমি মায়ের অভাবটা ওনারা পুরোটাই পূরণ করে দিয়েছেন। একটা ছোট্ট ঘটনা বলি, যখন আমাদের এমএতে আমাদের মাস্টার্সে আমাদের একটা পরীক্ষা হয়, স্টেজ ডেমনস্ট্রেশন, সেখানে স্টেজে একটা 40 মিনিট 30 মিনিটে পারফরমেন্স করতে হয়।
তো গ্রিন রুমে যখন সাজছি তখন দেখছি প্রত্যেকের মানে যতজন আমাদের ইউনিভার্সিটিতে আমার ক্লাসে ছিল প্রত্যেকের বাড়ি থেকে কেউ না কেউ এসছে এবং সাজিয়ে দিচ্ছে তাদেরকে। তো আমার তখন খুব মন খারাপ হয়, আমি সাজছিলাম যখন, তো অটোমেটিক্যালি আমার চোখ থেকে জল পড়ছে, মানে তখন খুব মানে আমি ফিল করছিলাম যে সবার গার্জিয়ান এসছে কিন্তু আমার মাকে মিস করছিলাম। তখন কলাবতী দি নিজে এসে আমাকে বললেন, কি ব্যাপার তুমি কাঁদছো কেন, আমি তো তোমার মা, কাঁদার কিছু নেই। তো উনি তখন নিজে আমাকে পুরো সাজতে হেল্প করেছেন এবং উনি আমাকে নিজে পায়ে আমাকে ঘুঙুর পরিয়ে দিয়েছেন, মানে টিচার হয়ে আমার গুরু হয়ে উনি আমাকে নিজে ঘুঙুর পরিয়ে দিয়েছেন। তো সেটা তো আমি আমার লাইফে কখনো ভুলবো না। তো এইভাবে ওইদিকে আমার মায়ের যে ঘাটতিটা সেটা ওনারা আমাকে পূরণ করে দিয়েছেন, আমার আন্টিটা আমাকে পূরণ করে দিয়েছেন। আচ্ছা ম্যাম, শুরুতেই আপনি বললেন যে আপনার মা চেয়েছিলেন যাতে আপনি কোনো গ্রুপে নয়, আপনাকে যাতে পার্সোনালি ট্রেনিং দেওয়া হয়, কারণ আপনার নাচের প্রতি ভালোবাসাটা উনি দেখতে পেয়েছিলেন এবং আপনার স্টুডেন্টসরাও নিশ্চয়ই চাইবে যে তারা যাতে আপনার থেকে শিখতে পারে। এবার যেহেতু আপনার এখন 3টে ব্রাঞ্চ রয়েছে এবং সামনে একটা খুলতে চলেছে, তো আপনার এই ডান্স একাডেমিতে, তোরা ডান্স একাডেমিতে স্টুডেন্টসদের কিভাবে শেখানো হয়? আমি আমার ডান্স একাডেমিতে আমি নিজে পুরো শেখাই, মানে এত 27 বছর ধরে আমিই শেখাচ্ছি এবং আমার যারা সিনিয়র স্টুডেন্ট এখন আমি তাদের ছোটদের একদম বিগিনার্স যারা তাদেরকে আমি ক্লাস দিয়েছি, তারাও এখন শেখাচ্ছে এবং আমি সেটা দাঁড়িয়ে থেকে আমি সমস্তটাই আমি দাঁড়িয়ে থেকে দেখি ওরা শেখাচ্ছে এবং ওরা খুব ভালো শেখাচ্ছে, মানে খুব ভালো শেখায়। তো ওদেরকে ওরা তৈরি করে এবং প্রোগ্রামের সময় কিছু কিছু কোরিওগ্রাফি আমি ওদের ওপরে ছাড়ি, মানে 10টা নাচ হলে 3টে বলি তোমরা করো কোরিওগ্রাফি, আমি হয়তো কিছুটা করে দিলাম, কিন্তু এখন ওরা মোটামুটি অনেকটা তৈরি, এত বছর আমার সাথে থেকে থেকে তো ওরাও তৈরি এবং ওরা অনেকেই আছে নিজেরা স্কুল করেছে, তো আমার স্কুল থেকেই তারা পরীক্ষা দেওয়ায়, আমি ওদেরকে সাপোর্ট করি কারণ আমি এই জার্নিটা একা একা মানে ফেস করেছি, তো সবটা আমাদের সময় আমরা হাতের মুঠোয় পাইনি, যেহেতু আমার দূরত্ব অনেক ছিল, প্লাস কালামণ্ডলম অনেক বড় ইনস্টিটিউট, তারপরে আমাদের কলাবতী দি ওনারা তো ভীষণভাবে ব্যস্ত, যতটুকু সাহায্য ওনারা করার ততটুকুই করেছেন, তো সেটা আমি ওদের থেকে পেয়েছি বলে আমিও ওদেরকে চাই সেই সাহায্যটা করতে, মানে যেটা আমি পেয়ে এসেছি সেটা ওদেরকে আমি দিতে চাই, তো আমি সেইভাবেই ওদেরকে তৈরি করেছি। এখন আমার সিনিয়র মেয়েরা মোটামুটি তৈরি। আমার করোনার সময় চোখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, চোখ অপারেশন হয়েছিল, তখন আমি প্রায় 3 বছর একদমই নাচ করতে পারিনি, মানে নাচের থেকে ডিটাচ ছিলাম, তো ওরাই তখন আমার বিভিন্ন ব্রাঞ্চের মেয়েরাই আমার পুরো স্কুলটাকে সামলেছে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনি দেখেন যে আপনার স্টুডেন্টসরা বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে, সেখান থেকে প্রাইজ জিতছে, এনে আপনাকে দিচ্ছে, তখন সেই অনুভূতিটা কেমন হয়? তখন তো কি বলবো, মানে কোনো মা, ওরা তো আমার বাচ্চার মতোই, কোনো মা যদি তার বাচ্চার সাকসেস দেখে যেই আনন্দটা হয় আমার ঠিক তাই হয়। কোহেলি, শ্রেষ্ঠা, অরুণিতা, আমার যারা স্টুডেন্ট, হিন্দমোটরের স্টুডেন্ট, কোহেলি ও যেমন কোনো কম্পিটিশন আমার তো মনে পড়ে না ও কোথাও সেকেন্ড হয়েছে, সব জায়গায় ও ফার্স্ট হয়েছে, সেখানে স্কুল কোথায় তোরা ডান্স একাডেমি, টিচারকে তোরা দে, মানে ওর সাথে সাথে আমি এবং আমার সাথে সাথে ও, আমরা এইভাবে সবাই মানে একে অপরের সাথে জুড়েছিলাম। তো সবাই যখন অ্যাওয়ার্ড নিয়ে আসে, মানে আমি নিজে যখন কোনো কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড হয়েছি তার থেকেও আমার এখন ওরা যখন নিয়ে কিছু আসে আমার বেশি ভালো লাগে, মনে হয় আমার ওরা আমার সৃষ্টি, আমি ওদেরকে হাতে করে তৈরি করেছি, তারা যখন কিছু করছে আমার তখন আনন্দটা বেশি হয়। আচ্ছা, আপনি যখন তোরা ডান্স একাডেমি শুরু করেছেন সবে ক্লাস 10-এ পড়েন এবং আমার মনে হয় না ক্লাস 10-এর কোনো ছেলে মেয়েই ভাবে যে আমার একটা এই জব হবে বা আমি এই কাজ করব, বাট তখন দাঁড়িয়ে একটা ডান্স একাডেমি শুরু করে, এটা যতটা স্কিল দরকার তাছাড়াও কিন্তু সাহসও দরকার, তো মনে কোনো দ্বন্দ্ব ছিল না কখনো? কখনো কি মনে হয়েছে যে পারবো না, এইরকম দ্বন্দ্ব কি কখনো এসেছে? না, পারবো কি পারবো না কখনো আসেনি, কারণ যখন একটু বড় হলাম, মানে 8-9 যখন একটু বড় হলাম, তখন মা বলতো কিছু না কিছু তোমার করতে হবে, সেটা তুমি যাই করো, পড়াশুনো করো, নাচ করো, যাই করো না কেন তোমাকে নিজেকে রোজগার করতে হবে, নিজেকে তোমাকে
একটা পরিচিতি তোমার থাকবে, তুমি অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা, শুধু এইটুকুতে তুমি থেমে থাকবে না, কিছু না কিছু তোমাকে করতে হবে। সেটা তোমার যে কোনো পার্টি হোক, যেটাই তুমি পছন্দ করবে আমি সেটাতেই তোমাকে সাপোর্ট করবো, কিন্তু তোমাকে কিছু করতে হবে। তো তখন তো নাচটাকেই বেছে নিয়েছি, সেই জন্য তখন থেকেই মনের মধ্যে একটা ছিল যে আমাকে নাচটা নিয়ে কিছু করতে হবে। এবং স্টেজে পারফরমেন্স তো আগে অনেক করেছি, কিন্তু ওই টিচারদের এত মানে ভালোবাসা ছিল, টিচারদের সাথে এত ক্লোজ ছিলাম, তো নিজে পারফরমেন্সের দিকটা থেকেও আমার টিচার ইনস্টিটিউট করার এই দিকে আমার ঝোঁকটা বরাবরই একটু বেশি ছিল। আমি খুব ছোট যখন মানে 12 ছোটই বলা চলে, 12-এ ফার্স্ট ইয়ারে যখন পড়ি আমি দেশপ্রিয় পার্কে বাণী চক্র, ওই স্কুলেও আমি ডান্স শিখিয়েছি। সিএ স্কুলেও আমি ডান্সের ফ্যাকাল্টি ছিলাম। রবীন্দ্রভারতী যেখানে আমি নিজে 7 বছর ইউনিভার্সিটিতে পড়েছি, সেখানেও আমি এক্সামিনার হিসেবে গেছি পরীক্ষা নিতে, বিএ এমএ। তখন খুব আলাদা অনুভূতি। অনেক টিচাররা কেউ কেউ রিটায়ার হয়ে গিয়েছিলেন, কিন্তু কেউ কেউ তখনও ছিলেন। মানে পরীক্ষা নিতে গিয়েও তখন মনে হচ্ছে মানে টিচাররা আছেন, ওদের সামনে বসে পরীক্ষা নেব, একটা আলাদা অনুভূতি। নিজের শেখার জায়গায় সেখানে আমি এক্সামিনার হয়ে গেছি, এগুলো একটা অদ্ভুত অনুভূতি। হয়তো চাকরি করলে রোজগার হতো ঠিকই, সেখানেও অনেক বসেরা বা কলিগরা থাকতো, কিন্তু আমাদের এই ডান্সের যে একটা আমাদের জগৎ, এটা সম্পূর্ণ আলাদা। সবার ফার্স্ট হচ্ছে আমরা যে মেয়েরা সবাই তো সাজতে খুব ভালোবাসি, তো নাচের সাথে সাজটা তো একদম মানে জড়িয়ে রয়েছে একে অপরের সাথে, এই একটা সুযোগ আছে। তারপরে কি আপনারা মানে যারা চাকরি করে তারা কাজটাকে কাজ হিসেবে দেখে, কিন্তু আমরা যখন একটা প্রোগ্রাম করতে যাই তখন সেটাকে আমাদের কাজ মনে হয় না, মানে ওটা আমরা ভেতর থেকে মানে আনন্দ করে, ওটা আমাদের একটা আলাদা ফিলিংস। কখনো মনে হয় না প্রোগ্রামে যাচ্ছি রোজগার করতে হবে বা রোজগারের জন্যই যাচ্ছি, যতটুকু ততটুকুই দেব, এরকম আমাদের কখনো মনে হয়নি। আমরা প্রাণ ঢেলে আমাদের যতটা আছে আমরা ততটাই দিই, এবং এটার একটা আলাদা অনুভূতি। আমি জানি না যারা চাকরি করে তাদের এই অনুভূতিটা আছে কি না, তবে ডান্সার বা যারা গান গায় বা যারা এই আমাদের ফাইন আর্টসে আছে তাদের মনে হয় এটা একটা আলাদা অনুভূতি। আর ছেলে মেয়েদের সাথে আমরা এতটাই ক্লোজড, বা আমরা টিচারদের সাথে এতটাই ক্লোজ, এটা একটা আলাদা পরিবেশ তৈরি হয়, সেটা একটা অন্য ফিলিংস। এটা যারা এই মানে আমার মতো যারা টিচার বা যারা ইনস্টিটিউট চালায় বা নাচ গান নিয়ে আছে তারা এটা ফিল করতে পারবে। আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আপনি নিজে 7 বছর পড়েছেন, তো পড়াশুনো শেষে যখন সিনিয়র টিচার্সদের সাথেই আপনি বসে পরীক্ষা নিচ্ছেন তখন তো একটা আলাদা অনুভূতি হয়। তবে যখন স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসছে তাদের জায়গাটাতেও তো একদিন আপনি ছিলেন, সেইখানে যখন এই যে জায়গার বদলটা ঘটেছে সেটা দেখে কি কোনো অনুভূতি হয়? সেটা তো একটা বিরাট অনুভূতি। মানে আমরা যখনই পরীক্ষা দিতাম হাত পা কাঁপছে, বাইরে দাঁড়িয়ে কাঁপছি, যে বেরোচ্ছে তাকে কোয়েশ্চেন করছি কি জিজ্ঞেস করলো। এবার আমি যখন এক্সামিনার হয়ে গেলাম তখন আমি ওই বাইরের দরজার বাইরের সিনারিটা আমার বারবার মনে আসছে, যে এখন স্টুডেন্টরা কি করছে, ওরাও এখন টেনশন করছে, ওরাও এখন ভাবছে ম্যাম কি ধরবে, যারা বেরোচ্ছে তাদেরকে নিশ্চয়ই কোয়েশ্চেন করছে। তো এই 7 বছরের যে স্টুডেন্ট লাইফের অনুভূতিটা তখন ভীষণভাবে মানে ফিল করছিলাম এবং ভীষণ মিসও করছিলাম। ওই লাইফটা একটা আলাদা, ভীষণ মিস করছিলাম এবং একটা আলাদা অনুভূতি। মানে 3টে লাইফ চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, একটা স্টুডেন্ট লাইফ যেটা ফেলে এসেছি, একটা এখন আমি এক্সামিনার পরীক্ষা নিতে এসেছি, আর আমার গুরুরা বসে আছেন তাদের সামনে। মানে এই 3টে জেনারেশনের 3টে অনুভূতি একসাথে, সব মিলেমিশে একটা অন্যরকম অনুভূতি। আচ্ছা, এখন যখন আপনার স্টুডেন্টসরা স্টেজে পারফর্ম করে, একটা সময় তো আপনিও প্রথম স্টেজে পারফর্ম করেছিলেন, সেই স্মৃতি কিছু মনে পড়ে? সেই স্মৃতি মনে পড়ে বলতে আমার প্রথম স্টেজ শো যেটা ছিল স্কুল থেকে, ডান্স স্কুল থেকেই করেছিলাম খুব ছোট্ট বয়সে, তখন বোধহয় 1-এও উঠি না, বোধহয় নার্সারিতে পড়ি এরকম হবে। কিন্তু আমার মনে আছে ধানের খেতে বাদল বাউল করেছিলাম, সেই স্টেপও আমার মনে আছে, কি করেছিলাম মনে আছে। তো সেটা প্রথম স্মৃতি, সেটা তো সবারই একটা অন্যরকম। তারপরে কালামান্ডালামে করলাম পরপর, সে তো আছেই। আমরা অনেক শো করেছি, আমাদের হলদিয়া উৎসব হতো আগে, সেখানে শো করেছি। রিসেন্টলি আমরা কার্নিভালে আগের বছর গেছিলাম,
সেখানে শো করেছি। তো শোয়ের তো প্রচুর জায়গায় করেছি। তোরা ও তার একাডেমির ছাত্রছাত্রীরা সারা দেশ জুড়ে পারফর্ম করেছেন। বহু নামী অনুষ্ঠানে জাজ হিসেবে উপস্থিত ছিলেন তোরা। এমনকি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গেস্ট এক্সামিনার হিসেবেও ভূমিকা পালন করছেন তিনি। 2010 সালে তোরা হন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থালি গার্ল। সেই সময় কিংবদন্তি পরিচালক প্রয়াত তরুণ মজুমদারের চোখে পড়েন তিনি। অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব এলেও তোরা প্রতিবারই বেছে নিয়েছেন নিজের শখ নাচকে। তবে একটা উল্লেখযোগ্য অভিজ্ঞতা আপনার, সেটা হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার থালি গার্লের যে উপাধিটা পেয়েছিলেন আপনি, সেটা পাওয়ার পর কেমন লেগেছিল? সেটা একটা সুযোগ এসেছিল। আমি 2010 সালে থালি গার্ল হয়েছিলাম। তারপরও আরো পরপর 3 বছর আমরা ওখানে যুক্ত ছিলাম। সেটার একটা আলাদা অনুভূতি ছিল। মণিরত্নম ছিলেন আমাদের সেই সময় স্পেশাল গেস্ট। ওদেরকে আমরা একদম সামনে থেকে দেখেছি। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় ছিলেন। তো এত লোককে স্টেজে সামনে দেখবো, ওনাদের সামনে যাব, এগুলো একটা অন্য অনুভূতি। একদম অন্যরকম লেগেছে। এত উঁচু উঁচু লোক, তাদেরকে তো সামনে দেখতে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো সেই সুযোগগুলো আমাদের ঘটেছিল। সেকেন্ড বছর আমাদের সাথে ছিলেন বিদ্যা বালান, ছিলেন আমাদের কলকাতার গার্গী রায় চৌধুরী ছিলেন, আমি ছিলাম, আমরা সবাই ছিলাম। তো আমরা একসাথে বসে রিহার্সাল করেছি। বিদ্যা বালান উনি খুব সহজ সরল, মানে একদম আমাদের মতো, আমরা যেরকম বন্ধুদের সাথে যেরকম গল্প করি, রিহার্সালে উনি আমাদের সাথে সেরকমভাবেই গল্প করতেন। খুব ভালো অনুভূতি ছিল সেগুলো। তো পরপর 3 বছর করেছি। সেগুলো তো খুবই, মানে কি বলবো, এগুলো তো কোনোদিন না ভোলার মতো নয়। আমার মনে হয় এই নাচের মধ্যে ছিলাম বলেই এই সুযোগগুলো পেয়েছি। তবে ম্যাম, নাচের থেকেও কিন্তু বেরিয়ে অনেকেই রয়েছেন, অনেক বড় বড় শিল্পী রয়েছেন যারা কিন্তু অভিনয় জগতেও অনেক নিজের নাম বানিয়েছেন। এবং তরুণ মজুমদার, উনিও তো আপনার সাথে বহুদিনের সুপরিচিত, আপনার অনেক কাছে। তো কখনো মনে হয়নি যে অভিনয়ে একটু যাই, অভিনয়টা একটু দেখি কেমন লাগে? আসলে আমি ওই থালি গার্ল যেবার হয়েছিলাম, তখন আমি স্টেজে যখন ছিলাম, আমি স্টেজ থেকে যখন নামছি, তখন একজন এসে আমাকে একটা কার্ড দিয়ে বললেন যে এটা তরুণ মজুমদার, ওনার কার্ড, উনি ফার্স্ট রোয়ে বসে আছেন এবং আপনাকে উনি ডাকছেন। তো আমি তো প্রথমটা ভীষণ ঘাবড়ে গেলাম, মানে ওনার মতো লোক কার্ড দিয়ে আমাকে ডাকছেন। তো আমি গেলাম, তখন বললো যে তোমাকে, তখন আমার চেহারা খুব ভালো ছিল, দেখতে দেখতে ভালো ছিলাম, যাই হোক, এখনো দেখতে আপনাকে অসাধারণ। তখন খুব ভালো, মানে একদম পুরোপুরি ডান্সের মধ্যে ছিলাম। আমাদের 5-6 ঘন্টা ইউনিভার্সিটিতে ডান্স হতো, অনেক রিহার্সাল হতো, অনেক প্র্যাকটিস হতো। তো উনি বললো যে তোমাকে আমার ভারী মিষ্টি লেগেছে, তো তুমি আমার সাথে এসে একদিন দেখা করো, আমার এটা ফোন নাম্বার, আমাকে ফোন করো। তো আমি ফোন করলাম। রবীন্দ্র সদনে উনি নন্দন চত্বরে একদিন ডাকলেন, কথা টথা বললেন। তারপরে ওনার অফিসেও গেছিলাম। তো আমাকে সিনেমা বা সিরিয়ালে উনি সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। তো তারপরে আমি ওনার সাথে যোগাযোগটা রেখেছিলাম, কিন্তু আমি সিনেমা বা সিরিয়াল আমি খুব একটা কোনোদিনই আমার ইন্টারেস্ট ছিল না বলতে, দেখতে আমি ভালোবাসি, কিন্তু নিজে করব এটা আমি করতে চাইনি। কারণ বেশিরভাগ অনেক ক্ষেত্রেই দেখেছি নাচ থেকে তারা অনেকটাই সরে গেছে, মানে ওটাও তো ভীষণ ওদের বিজি শিডিউল থাকে। তো তখন মনে হয়েছে, জানি না হয়তো যাব, সেখানে কতটা সাকসেস পাবো মানে সেটাও জানতাম না। হয়তো কিছু বছর পর হয়তো সেরকম কিছু কাজ থাকলো না, নাচটা থেকে আমাকে দূরে চলে যেতে হলো, এরকম নানা ভাবনা চিন্তা থেকে আর ওই দিকে যেতে খুব একটা ইন্টারেস্ট পাইনি। নাচটাকেই মনে হয়েছে এটার সাথে থাকলেই আমি ভালো থাকবো। বলে না, যা হয় ভালোর জন্যই হয়। কারণ আপনি যদি অভিনয়তে চলে যেতেন, হয়তো আজ তোরা ডান্স একাডেমি এই জায়গায় আসতো না। এবং আগামী 5 বছরে এই ডান্স একাডেমি নিয়ে আপনার কি স্বপ্ন রয়েছে? স্বপ্ন তো রয়েছে, 4টে স্কুল থেকে আমি চাই আমার মেয়েরাও এখন স্কুল করুক, একসাথে আমরা মার্চ করে আমাদের অনেকগুলো ইনস্টিটিউট হোক, তোরা ডান্স একাডেমির চেইনটা অনেকটা বাড়ুক। এবং আমি চাই যেই মেয়েরা, মানে যাদবপুর, খেদেরপুর, হিন্দমটর, যেই মেয়েরা আমার সাথে 27 বছর ধরে রয়েছে, 19 বছর, 20 বছর ধরে রয়েছে, আমি চাই তাদেরকেও কিছু দিয়ে যেতে। মানে শুধু তারা আমার কাছে শিখলো, প্রোগ্রাম করলো, এটাতে ঠিক তৃপ্তিটা আসে না। মনে হয় তাদেরকেও যদি আমি কিছু করে দিয়ে যেতে পারি, অন্তত আমি যেটুকু হয়েছি তাদের যদি সেটুকু আমি
করে দিতে পারি, কিছু সুযোগ করে দিতে পারি। তো সেই চেষ্টাই করছি। এতদিন তো আমি একা একা আমার ইনস্টিটিউট করেছি, ওরা আমাকে হেল্প করেছে, কিন্তু আমি চাইছি আমার সাথে ওদেরও এখন একটা চেন হোক, ওরাও ইনস্টিটিউট করবে, আমার ইনস্টিটিউটের সাথে যোগ হয়ে তা মানে সব মিলেমিশে আমরা একটা বড় কিছু চেষ্টা করছি আগামী দিনে। শিল্পের প্রতি তার ভালোবাসা তাকে এনে দিয়েছে বহু সম্মান, বহু পুরস্কার। সমাজে সেরা নারীর সম্মান 2025, রোটারি অ্যাসোসিয়েশনের দুর্গা সম্মান 2025। আজ তোরাদের শুধুই নাচের শিক্ষক নন, একজন সফল উদ্যোক্তাও। তোরা ডান্স একাডেমির মাধ্যমে তিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করেছেন এমনটা নয়, বরং একই সঙ্গে অসংখ্য পরিবারের স্বপ্নকেও বাস্তব করেছেন তিনি। তবে ম্যাম এখনো কিন্তু অনেকেই রয়েছেন যারা হয়তো নাচতে অসম্ভব ভালোবাসেন, তবে মনের মধ্যে কোথাও একটা অনিশ্চয়তা, একটা দ্বন্দ্ব রয়েই গেছে যে নাচটাকে ক্যারিয়ার বানানো যায় কিনা। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা অনেকেরই প্রশ্ন, নাচ নিয়ে ক্যারিয়ার বানানো যায় কিনা। এখন তো নাচ নিয়ে প্রচন্ডভাবে ক্যারিয়ার বানানো যায়, আগেও বানানো যেত, কারণ আমরা আমাদের আন্টিদের দেখেছি ওনারা প্রচন্ডভাবে সাকসেস, মানে এতটাই ওনারা সাকসেস, তো সেটা অনেক দিন আগেই লোকে প্রমাণ পেয়েছে এবং আমি আমার নিজেকে দিয়েও প্রমাণ পেয়েছি। আমার 3টে স্কুল, তো এখন আমি নাচ থেকে আমার যেটুকু রোজগার বলবো, আমি যেটুকু করেছি, তো যারা অফিস করেন, যারা সেক্টর 5-এ যারা কর্পোরেটে আছেন, তো কিছু আমি খুব হাইফাই লোকেদের কথা বলছি না, মোটামুটি ধরুন যারা মোটামুটি লেভেলে যারা চাকরি বাকরি করেন, তো নাচ আমাকে সেই পরিমাণ মানে আর্থিক সাহায্য আমি নাচ থেকে পেয়েছি। তো আমার কোনোদিন নাচ করে আমার মনে হয়নি যে চাকরি করলে এর থেকে বেশি রোজগার আমি করতে পারতাম, বা নাচ করে কেউ করতে পারবে না সেটা না। কেউ যদি সেইভাবে লেগে পড়ে থাকতে পারে বা ইনস্টিটিউট করে বা সেইভাবে করে, নাচ থেকে প্রচুরভাবে মানুষ দাঁড়াতে পারে। আমি যেমন 1টা থেকে 3টে করেছি, রিসেন্টলি আমি আমার একটা পার্লার করেছি, তো সেটার প্রোমো আমাদের পরে আসবে, তো সেটা নিয়ে আমি এখন বেশি কিছু বলছি না। আমি একটা ইউনিসেক্স পার্লার করেছি, খুব ভালো পার্লার, তো সেটা পুরোপুরি মানে আমার যা কিছু করা আমার নাচ থেকেই তো করা। আমি আমার বাবা বা হাজব্যান্ড বা কারোর সাহায্য খুব একটা আমি নিই না, মানে বাবা তো এখন বয়স হয়েছেন, এখন উল্টে আমি যতটা পারি আমি করি বলতে গেলে। তো আমি চাই নিজে, আমি যা কিছু করেছি আমি নাচ থেকেই করেছি। 3টে স্কুলও আমি একটা ইনস্টিটিউট থেকে আরেকটা, তো নাচই আমাকে দিয়েছে, আমি কিন্তু আর্থিক সাহায্য কারোর থেকে নিইনি, এবং এখনো আমি আর্থিক সাহায্য মানে সেরকমভাবে নিই না। আমার মনে হয় নাচ আমাকে এত কিছু দিয়েছে, আমি এতটাই পেয়েছি যে আমার কারো কাছে কোনোদিন মানে হাত পাতার প্রয়োজন হয়নি। ভালোবেসে আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির লোক আমাকে যা দিয়েছে সেটা তো আলাদা কথা, কিন্তু আমাকে কোনো কিছুর জন্য কারো কাছে সাহায্য চাইতে হয়নি। নাচটা এতটাই আমাকে মানে দিয়েছে। তো আমি মনে করি কেউ চাকরি করলে যতটা সাকসেস নিজেকে মনে করে, নাচটাকেও আমি মনে করি আমি সাকসেস পেয়েছি। এবং আমার স্টুডেন্ট যারা আছেন, যারা পড়াশুনো করতে ভালোবাসেন না, সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এরকম নয়, যারা তার বাইরেও কিছু করতে চায়, আমি তো বলবো তারা নাচ গান নিয়ে করতে পারে। স্ট্রাগল খুব, প্রচন্ড স্ট্রাগল, হ্যাঁ প্রচন্ড স্ট্রাগল, সে তো যে কোনো ক্ষেত্রেই, চাকরিও তো প্রচন্ড স্ট্রাগল। তবে এটার একটা সুবিধা আছে কি, এই ইনস্টিটিউট করলে এই ইনস্টিটিউটের মালিক আমি, মানে আমার ওপরে কেউ নেই যে আমাকে অর্ডার করবে। আমার যেদিন ইচ্ছে হলো, শরীর খারাপ হলো, আমি ইনস্টিটিউট বন্ধ করতে পারি, বা আমার মনে হলো আমি আজকে ছুটি দিতে চাই, আমার কোনো জরুরি কাজ পড়েছে, আমাকে কারো পারমিশন নিতে হয় না, অনেকটা বেশি ফ্লেক্সিবল, ভীষণ বেশি ফ্লেক্সিবল। তো এটা একটা আলাদা স্বাধীনতা, একটা আলাদা ভালো লাগা, যেটা চাকরি করলে কারোর আন্ডারে থাকতে হয়, কিন্তু নিজে ইনস্টিটিউট করেছি, আমাকে কারো আন্ডারে থাকতে হয়নি, এটা একটা আলাদা তৃপ্তি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার গল্পটা কিন্তু অনেক মহিলাকে, অনেক নারীকে, অনেক মেয়েকেই কিন্তু এগিয়ে যাওয়ার সাহসটা যোগাবে। এবং হ্যাঁ, কারণ আমি চাই এবছর 2025-এ আমি সেরা নারী পুরস্কার পেয়েছি, তো আমার এইসব দেখে আমার স্টুডেন্টরাও একটু ইন্সপায়ার হয়েছে, মায়েরাও এখন বুঝতে শিখেছে
যে নাচ করেও কিছু করা যায়। তারপরে রোটারি ইন্ডিয়া, যেটা রোটারি ক্লাব না, পুরো অল ওভার রোটারি, যেটা সেখান থেকেও আমি এবছরে দুর্গা অ্যাওয়ার্ড পেয়েছি। তো এখন আমি বাচ্চাদের বলি, আমি যখন করতে পেরেছি একদম একা, সেখানে তোমাদের পেছনে আমি আছি, তোমার গার্জিয়ানরা আছে, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তো সেটা সবসময় আমি ওদের ইন্সপায়ার করি। নিশ্চয়ই পারবেন, আপনারাও পারবেন, এবং শুধু দরকার হচ্ছে শুধু একটুমাত্র ডেডিকেশন আর আপনার কাজের প্রতি ভালোবাসা। থ্যাংক ইউ সেটা ম্যাম, তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদের সাথে আপনার এই গল্পটা শেয়ার করার জন্য। এবং আপনাদের উদ্দেশ্যে বলি, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওইরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার।